সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। আজই তোলা হতে পারে আদালতে। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা ফারুকী আজম। প্রকৃত মুক্তিযোদ্ধাদের মতামত নেবে অন্তর্বর্তী সরকার। এবং প্রায় এক মাস পর খুলল দেশের সব প্রাথমিক বিদ্যালয়। শিশুদের কলকাকলিতে মুখর প্রাঙ্গণ। সহপাঠীদের উচ্ছ্বাস, ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষকরাও। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতারের পর ডিবিতে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। শেষ সময় এসে নৌকাকেই আস্থা হিসেবে দেখেছিলেন নৌকার হেভিয়েট এই দুই প্রার্থী, কিন্তু অবশেষেই এই নৌকা থেকে আটক হলেন সাবেক সরকারের দুই সংসদ সদস্য। আমরা জানি যে গতকাল সন্ধ্যার পরে সালমান এফ রহমান এবং আনিসুল হক দুজনকে কিন্তু নৌকা থেকে সদরঘাট এলাকা, রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়েছিল। কোস্টগার্ড আটক করে এবং তারপরে পুলিশের কাছে সদর্পণ করা হয়েছিল। এবং তারপরে আমরা জানি যে মধ্যরাতে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় তাদের দুজনকে। এবং এখন প্রায় 12টা বাজছে। 12টার পরেই কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে তাদের দুজনকে আদালতে নেওয়া হবে এবং আদালতে নেওয়ার পরেই কিন্তু তাদেরকে আজকের যে আইন অনুযায়ী তাদের যে রিমান্ডে নেওয়ার কথা রয়েছে ততটুকু আমরা জানতে পেরেছি, কিন্তু কয়দিনের রিমান্ড নেওয়া হবে এ বিষয়ে সঠিকভাবে কোনো তথ্য জানা যায়নি। সবশেষ যদি বলতে চাই যে 12টার পরেই কিন্তু তাদেরকে আদালতে নেওয়ার কথা রয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই ডিবি কার্যালয়ে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা ব্যবস্থা কিন্তু বেশ জোরদারও করা হয়েছে। যারা ডিবি কর্মকর্তারা রয়েছেন তারাও মোটামুটি সতর্ক অবস্থানে রয়েছে, সেনাবাহিনীও রয়েছে, যেহেতু দেশের একটা ক্রান্তি মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার কারণে কিন্তু সেনাবাহিনী হাল ধরেছিল, যে কারণে সেনাবাহিনী সহ ডিবি সদস্যরা এই মুহূর্তে ডিবি অবশ্যই যে নিরাপত্তা ব্যবস্থা সেটি বেশ জোরদার করেছে। আমরা জানি যে এই যে সাবেক দুই সংসদ সদস্য তার মধ্যে একজন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা যিনি ছিলেন সালমান এফ রহমান, তাকে এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিন্তু আটক করা হয়েছিল। তারা আসলে এই নৌপথেই কিন্তু ঢাকা ছাড়ার একটা পরিকল্পনা করেছিলেন। নৌপথে করে আসলে ঢাকাটা ছেড়ে তাদের যে নিরাপদ স্থান সেখানে আসলে যাওয়ার চেষ্টা করেছিলেন। তার মধ্যে আমরা যেটি লক্ষ্য করতে পেরেছি যে সালমান এফ রহমানের যে তার যে পোশাক সেটিও কিন্তু তিনি পরিবর্তন করেছিলেন এবং তার যে দাড়ি ছিল সেটিও কিন্তু কেটে ফেলা হয়েছিল। যদি এক কথায় বলতে চাই অনেকটা আত্মগোপনের ছিলেন এই 5 আগস্টের পর থেকে। তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গতকাল সন্ধ্যার পরে তাদের যে পোশাক, তাদের যে মুখের ভঙ্গি, সেই সব কিছুই কিন্তু তারা পরিবর্তন করে আসলে ঢাকা ছাড়ার একটা পরিকল্পনা করেছেন। তারপরে আসলে শেষ মুহূর্তে এসে কোস্টগার্ডের কাছে ধরা পড়ে। যদি শেষ মুহূর্তে একটা কথা বলতে চাই যে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদেরকে আদালতে নেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ। সরাসরি ছিলাম ডিবি কার্যালয়ের সামনে। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সব হত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনা সহ নির্দেশদাতারাও ছাড় পাবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, আন্দোলন ঘিরে করা সব মিথ্যা মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে। 31 আগস্টের মধ্যে সারা দেশে আমরা জুলাই গণহত্যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম।
সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, কোটা সংস্কার আন্দোলনে মুক্তিযুদ্ধের বিষয়টি প্রধান হয়ে এসেছে, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগ পুনর্গঠনে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে বলেও জানান তিনি। কোটা সংস্কার আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসছে। এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটের মধ্যে পড়ছে। এটা একটা সুবিধাভোগী শ্রেণী হিসাবে মুক্তিযোদ্ধাদেরকে চিত্রিত করছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেই কারণে এটাকে পুনর্গঠনের ব্যাপারে এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তাদের বীরত্ব, সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছে তাদের মতামত নিয়েই আমাদের এই সামনের দিনে আমরা এগিয়ে যাব। সংখ্যালঘুদের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ একটি চক্রের ইন্ধনে হচ্ছে। তারা বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে প্রচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ফখরুল। ছাত্র জনতার যে ত্যাগ, সেই ত্যাগকে দুঃসাৎ করতে চায় তাদের একটা চক্র আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা মাইনরিটি নির্যাতনের একটা অলীক একটা কাহিনী প্রচার করে চলছে। পতিত যে আপনার শাসক গোষ্ঠী তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আমরা বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে। আপনাদের কাছে আমি সহযোগিতা চাই, আপনার দায়িত্বশীল নাগরিক হিসেবে বাংলাদেশের এই ধরনের কনকক্টেড নিউজ যেন না হয় তার দিকে খেয়াল রাখবেন। কেউ যেন তাদের পলিটিক্যাল এজেন্ডা চরিতার্থ করার জন্য আপনাদেরকে ব্যবহার করতে না পারে। সময় সংবাদে আরও থাকছে। পানগাঁও কাস্টমস কমিশনার ও যুগ্ম কমিশনারের অপসারণ দাবিতে শ্রমিকদের কর্মবিরতি। দুর্নীতি ও বন্দর ব্যবস্থাপনা ধ্বংসের অভিযোগ। সড়কের শৃঙ্খলার সংকট কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপির ট্রাফিক বিভাগ। সকালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুরো দমে কাজ শুরু করে ট্রাফিক পুলিশ। তবে আজ তাদের সঙ্গে শিক্ষার্থীদের দেখা না গেলেও ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্টের সদস্যরা। যদিও আগের তুলনায় কমেছে তাদের উপস্থিতিও। এছাড়া সড়কে শৃঙ্খলা ফেরাতে আগের তুলনায় আরও ভালো সেবা দেওয়ার কথা বলছে ট্রাফিক বিভাগ। স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের এখানে পারমিশন দেওয়া হয় নাই, শুধু ভার্সিটির স্টুডেন্টদের এখানে পারমিশন দেওয়া হয়েছে। তো আমাদের পাশাপাশি কিছু ভার্সিটির স্টুডেন্টরা এখনও কাজ করছে। শুরুর দিকে আমরা 19টা স্পট নিয়ে কাজ শুরু করছিলাম, তো আস্তে আস্তে প্রয়োজন মোতাবেক এখন আমরা কমায় নিয়ে আসছি এগুলো। ছাত্ররা আমাদের সাথে আছে, আমরা খুব স্বাচ্ছন্দ্যের সাথে ডিউটি করতে পারতেছি এবং সুন্দরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারছি। ঢাকা শহরে মোটামুটি সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে আছে ট্রাফিক। এদিকে স্বাভাবিক হচ্ছে খুলনার বিভিন্ন থানার কার্যক্রম। এই মুহূর্তে খুলনা সদর থানা এলাকায় আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনার থানাগুলোতে একেবারেই স্বাভাবিক হয়ে আসছে পুলিশের কার্যক্রম। সকাল থেকেই আমরা পুলিশের যে কার্যক্রম থানার ভেতরে এবং থানার বাইরে সড়কের বিভিন্ন স্থানে টহল সহ অন্যান্য যে কার্যক্রম সেগুলো কিন্তু শুরু হয়েছে বা শুরু করছেন। দাপ্তরিক বিভিন্ন কাজ সহ বাইরে টহলের যে কাজ, নিরাপত্তার যে কাজ, সেসব কাজও কিন্তু আমরা সকাল থেকে দেখছি পুলিশ করছে। সড়কে পুলিশের অবস্থান দেখেছি, থানার ভিতরে তারাও কিন্তু আসলে অবস্থান করছে এবং বিভিন্ন যারা সেবা গ্রহীতা আসছেন তাদেরকে কিন্তু সেবা দেওয়া হচ্ছে। সকাল থেকে আজকে এখন পর্যন্ত খুলনা সদর থানায় আমরা 3টি জিডি গ্রহণ করেছেন। এর পাশাপাশি গত কয়েকদিনে কিন্তু বেশ কিছু জিডি গ্রহণ হয়েছে এবং মামলা গ্রহণও হয়েছে। এখানে পুলিশ একেবারে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আন্তরিকতার সাথে কাজ করছে বলে জানিয়েছেন এখানকার যিনি পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানিয়েছেন খুলনা মহানগরের 8টি থানার পাশাপাশি খুলনার জেলার যে থানাগুলো আছে সেসব থানায় কিন্তু পুলিশ তাদের যে কার্যক্রম সেটি আসলে পরিচালনা করছেন এবং পুলিশের এই কার্যক্রমকে কিন্তু স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে বৈষম্য বিরোধী
শিক্ষার্থী যারা রয়েছেন, যারা সড়কে রয়েছেন, তারা কিন্তু পুলিশকে ফুল দিয়ে বরণ করছেন। গতকালকে কিন্তু খুলনায় পুলিশ একটি র্যালির মাধ্যমে তারা যে সড়ক মানুষের নিরাপত্তার জন্য কাজ করছেন সেটি জানান দিতে পুলিশ খুলনা মহানগরীতে একটি র্যালিও করেছিল। এরপর থেকে কিন্তু পুলিশের মধ্যে যে নিরাপত্তার কথা তারা আসলে বলছিল, তারা নিজেরা নিরাপত্তা অভাবে ভুগছে, সেটি থেকে বেরিয়ে এসে তারা এখন বলছে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের যে কার্যক্রম সেটি আসলে তারা পুরোপুরি চালিয়ে যাবেন। এখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদের বলছেন যে সকালে কিন্তু তিনি এসে তার যে কর্মকর্তারা রয়েছে তাদেরকে আসলে সব ধরনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তারা যাতে ঠিকভাবে দায়িত্ব পালন করেন সেটি কিন্তু আসলে তারা নিশ্চিত করেছেন। একটু বলে রাখি, বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশ কিন্তু আজ রয়েছে, সেসব জায়গায় কিন্তু আজকে আমরা পুলিশের অবস্থান দেখেছি, সড়কে সড়কে পুলিশের অবস্থান দেখেছি এবং পুলিশ আসলে বলছেন যে তারা আসলে যে নিরাপত্তার কথা বলছেন সেই জায়গা থেকে বেরিয়ে এসে মানুষের নিরাপত্তার জন্য তারা আগের মতোই পুরোপুরি কাজ করবেন এবং তারা আস্থা ফিরে পেচ্ছেন এবং সাধারণ মানুষও তাদেরকে আসলে স্বাগত জানাচ্ছেন। সবকিছু মিলে যদি বলি যে খুলনার যে থানাগুলো, সেই থানাগুলোতে পুলিশের কার্যক্রম একেবারেই স্বাভাবিক হয়ে এসেছে এবং থানাগুলোতে এখনো কিন্তু আমরা দেখেছি যে পুলিশের পাশাপাশি নিরাপত্তা দেওয়ার জন্য নৌবাহিনীর বিভিন্ন দলও কিন্তু আসলে কাজ করছে। সব মিলিয়ে খুলনায় একেবারেই পুলিশের কার্যক্রম স্বাভাবিক হয়ে এসেছে। আমার কাছে এই ছিল খুলনা থেকে পুলিশের কার্যক্রম নিয়ে সবশেষ। সরাসরি ছিলাম খুলনা সদর থানায়। প্রায় 1 মাস বন্ধ থাকার পর খুলল দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ শহরের মাছপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। জেলার 611টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 319টি কিন্ডার গার্ডেনে কিন্তু পুরোদমে ক্লাস শুরু হয়েছে এবং এখানকার যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু 1,51,500 শিক্ষার্থী রয়েছে, যেখানে শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার কারণে কিন্তু একটা প্রাণচাঞ্চল্য ফিরে এসছে এবং শিক্ষকরা সেখানে যেমন কার্যক্রম শুরু করেছে এবং এই যে এই বিদ্যালয়টি সেটি কিন্তু সকালের শিফটের ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু দ্বিতীয় শিফটে যে 3য় শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত শিফটের শিক্ষার্থীরা কিন্তু সমাবেশে অংশ নিচ্ছেন এবং আপনারা লক্ষ্য করছেন যে এই বিদ্যালয়ে কিন্তু প্রায় 1100 শিক্ষার্থী রয়েছে এবং 16 জন শিক্ষক রয়েছে। আর পুরো জেলায় কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু 4,387 জন শিক্ষার্থী রয়েছে এবং এখানে কিন্তু আইএস পেয়ার থেকে যে ঘোষণা দেওয়া হয়েছিল তারপরেই কিন্তু 6 তারিখ থেকে ক্লাস প্রাথমিক শুরু হয়েছিল, কিন্তু পুরোদমে ক্লাসটি কিন্তু এই আজকে থেকে শুরু হয়েছে এবং এখানকার যারা অভিভাবক রয়েছেন তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে এই প্রায় 1 মাস ধরে যে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে কিন্তু শিশুদের নিয়ে তারা নানা রকম চ্যালেঞ্জে ছিলেন। এখন এই শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু হবার কারণে কিন্তু তারা এখানে যে এসছেন এবং রাস্তাঘাট, পথঘাট, জীবনযাত্রা সবকিছুর মধ্যে একটি সুন্দর পরিবেশ তারা লক্ষ্য করছেন এবং শিশুরা যে আপনারা দেখছেন যে সমাবেশে অংশ নিচ্ছে সেখানে কিন্তু তারা বিভিন্ন রকম যে তাদের পূর্ব নির্ধারিত যেই বিষয়গুলো থাকে সেগুলোতে অংশ নিচ্ছেন এবং এখানে কিন্তু যে শপথের পর্বটি সেটি নিয়ে কিন্তু নানা রকম বিতর্ক রয়েছে, সেই কার্যক্রমটি তারা স্থগিত রেখেছেন এবং শিশুদের যেই অংশগ্রহণ এবং শিশুরা যে স্কুলে এসে তাদের যে সহপাঠীদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছেন এবং শিক্ষকদের সঙ্গে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন, এই জন্য কিন্তু শিশুদের মধ্যেও একটি বিশেষ প্রাণচাঞ্চল্য ফুটে উঠেছে। এই প্রাথমিক শিক্ষা কার্যক্রম যে পুরোদমে শুরু হয়েছে সে কারণে কিন্তু অভিভাবকরা অনেক বেশি খুশি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের প্রাথমিক শিক্ষা কার্যক্রমের সবশেষ। সরাসরি ছিলাম মুন্সিগঞ্জের মাছপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। কলেজের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যে একটি বিক্ষোভ মিছিল শেষ করে ক্যাম্পাসের যে মূল ফটক রয়েছে অর্থাৎ ঢাকা কলেজের মূল ফটকে তারা দাঁড়িয়েছেন এবং তারা যে তাদের রেজিস্ট্যান্স উইক যেটি সেটি চলছে সেটির অধীনে তারা 4টি দাবি জানিয়েছেন, যার মধ্যে প্রধান দাবি হচ্ছে এই শিক্ষার্থীদেরকে হত্যাসহ নানা ধরনের হত্যাকাণ্ডে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে যেন বিচারের মুখোমুখি করা হয়। পাশাপাশি যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে বিপ্লব সাধিত হয়েছে, যে সফলতা এসেছে সেটিকে যারা নস্যাৎ করার জন্য চেষ্টা করছে তাদেরকেও যেন বিচারের আওতায় আনা হয়, এমনটি কিন্তু তারা দাবি করছে।
করছেন এবং তারা বলছেন যে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকা সেই আওয়ামী লীগ সরকার যখন তাদের পতন হয়েছে, তারা সবশেষ আসলে সংখ্যালঘুদেরকে ব্যবহার করে তারা আবারও পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে এবং এই যে বিপ্লব হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে, সেই বিপ্লবটিকে আসলে ব্যর্থতায় পর্যবসিত করার চেষ্টা করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, এমন অভিযোগ কিন্তু করছেন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ অন্যান্য যে সমর্থক এবং শিক্ষার্থীরা। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই কিন্তু তারা ঢাকা কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে এবং তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে তারা কিন্তু আজকের যে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, পাশাপাশি মিছিল সেটি করেছেন এবং তারা বলছেন প্রশাসন সহ অন্যান্য জায়গায় সাবেক সরকারের অর্থাৎ শেখ হাসিনা সরকারের যারা আছেন তাদেরকে সরিয়ে দিতে হবে দ্রুত সময়ের মধ্যে এবং শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে দ্রুতই বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি যারা এখনো পর্যন্ত নানাভাবে এই বিপ্লবকে আসলে ব্যর্থতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, ষড়যন্ত্র করছেন, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তারা একটি বিষয় স্পষ্ট করেছেন যে এই দেশে আসলে কেউ সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ নয়, অর্থাৎ সবাই বাংলাদেশের নাগরিক পরিচয়ে সৌহার্দ্যের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে বসবাস করবেন। সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি যদি কেউ নষ্ট করতে চায়, সেই ক্ষেত্রে ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে আরো কঠোর হবে। পাশাপাশি বাংলাদেশের সকল নাগরিককে কিন্তু তারা বলেছেন যে ধর্মীয় পরিচয় যেটি রয়েছে সেই ধর্মীয় পরিচয়ের বাইরে গিয়ে সবাই বাংলাদেশের মানুষ হিসাবে একজন আরেকজনের পাশে দাঁড়ানোর জন্য এবং ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে, সংখ্যালঘুদেরকে ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা সৃষ্টি করতে না পারে, সেই ব্যাপারে তারা সজাগ হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে ঢাকা কলেজের যে ক্যাম্পাসে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আজকের বিক্ষোভ মিছিল সেটির সর্বশেষ। সরাসরি ছিলাম ঢাকা কলেজের সামনে। সরকার পতনের পর আত্মগোপনে চলে গেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ অধিকাংশ কাউন্সিলর। সব সেবা স্থবির হয়ে পড়ায় চরম দুর্ভোগে নগরবাসী। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পরপরই গা ঢাকা দেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ 26 জন কাউন্সিলর। জনপ্রতিনিধি না থাকা ও ভঙ্গুর অবকাঠামোর কারণে ব্যাহত হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন নাগরিক সেবা। স্বাস্থ্যসেবা, পরিষ্কার পরিচ্ছন্ন সেবা, আরও যে নাগরিক সুবিধাগুলো যেগুলো পেয়ে থাকে কাউন্সিলরের চেম্বার থেকে, যেটা সিটি কর্পোরেশন প্রদত্ত সেবা আমরা পেয়ে থাকি, টোটালটাই এখন বন্ধ আছে। অনেক ভোগান্তি হচ্ছে, কারণ এখন তো আমরা জরুরি সেবাগুলো পাচ্ছি না। এদিকে নগর ভবন ও ওয়ার্ড কাউন্সিলরদের কার্যালয়গুলোতে এখনও তালা ঝুলছে। এ অবস্থায় দ্রুত নাগরিক সেবা চালু করার দাবি নগরবাসীর। তবে কবে নাগাদ ওয়ার্ড ভিত্তিক সেবা কার্যক্রম স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারেননি কর্মচারীরা। ওয়ার্ড কাউন্সিল অফিসে বন্ধ আছে, ভাঙচুর হয়েছে এবং অনেক আগে যে ঘটনাগুলো ঘটেছে। নাগরিক সার্টিফিকেট, বাচ্চার জন্ম নিবন্ধনের জন্য আসছে, কিন্তু আমাদের ঘরে কিচ্ছু নাই বলে আমরা কোনো সেবা দিতে পারবো তাদেরকে, কিছু নাই। যত দ্রুত সম্ভব যে সেবাগুলো ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে, জনগণ ঘুরে যাচ্ছে শেষে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, জনপ্রতিনিধিরা অনুপস্থিত থাকলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিচালিত হবে সব কার্যক্রম। নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে সিটি কর্পোরেশন আইন অনুসারে যে বিধান রয়েছে সেই বিধানের আলোকে স্থানীয় সরকার বিভাগ, আমাদের যে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, তারা নির্দেশনা দেবেন। সিটি মেয়র ও কাউন্সিলরদের মধ্যে কয়েকজন ভারতে পালিয়ে গেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। দর্শনা সীমান্ত দিয়ে পালাতে গিয়ে আটক হয়েছেন নগরীর 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রজব আলী। রাজশাহী সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা প্রায় 8 লাখ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরও থাকছে। দেশের ক্রিকেটের জন্য বিনা পারিশ্রমিকেও কাজ করতে প্রস্তুত মোহাম্মদ রফিক। বিসিবি থেকে শুধু সভাপতি নয়, বিতর্কিত পুরো প্যানেলই পরিবর্তনের পরামর্শ। এবার বাণিজ্যের খবর। দুর্নীতি ও বন্দর ব্যবস্থাপনা ধ্বংসের অভিযোগে পানগাঁও কাস্টমস কমিশনার ও যুগ্ম কমিশনারের অপসারণের দাবিতে কর্মবিরতি পালন করছেন সিএন্ডএফ ও বন্দর শ্রমিকরা। সকাল থেকে কর্মবিরতি শুরু করেন তারা। এর আগে মঙ্গলবার কাস্টমস হাউসের সামনে তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা। তাদের অভিযোগ,
এনবিআর চেয়ারম্যানের একান্ত অনুগত কমিশনার ডক্টর আবু নূর রাশেদ 7 কর্মকর্তাকে পেছনে ফেলে কমিশনার পদ হাতিয়ে নেন। পণ্য চালানের তথ্য যাচাইয়ের কথা বলে মাসের পর মাস ফাইল টেবিলে আটকে রেখে শিপিং কোম্পানির কাছ থেকে লেনদেন করেন মোটা অঙ্কের টাকা, যার সহযোগী হয়ে কাজ করেন যুগ্ম কমিশনার মশিউর রহমান। দেশের ক্রিকেটের স্বার্থে বিনা পারিশ্রমিকেও কাজ করতে প্রস্তুত মোহাম্মদ রফিক। তরুণ ক্রীড়া উপদেষ্টাকে নিয়েও বেশ আশাবাদী তিনি। এ মুহূর্তে দেশের ক্রিকেট বাঁচাতে সেনা কর্মকর্তাদের বিসিবিতে অন্তর্ভুক্তি জরুরি বলেও মনে করেন তিনি। বোর্ড থেকে শুধু সভাপতি নয়, বিতর্কিত পুরো প্যানেলই পরিবর্তন করা উচিত বলে মন্তব্য করেন রফিক। ক্রিকেটের প্রতি ভালোবাসা নাকি অর্থের লোভ? অনেকের মতেই ক্রিকেটকে পুঁজি করে কারি কারি অর্থ কামানোই বোর্ড পরিচালকদের মূল লক্ষ্য, আর তাদের কারণেই বঞ্চিত হয়েছেন প্রকৃত ক্রিকেট প্রেমীরা। এই বঞ্চিতদের একজন মোহাম্মদ রফিক। বাংলাদেশের ক্রিকেটের সুদিনের ভিত্তি গড়ে দিয়েছিলেন রফিকদের মতো ক্রিকেটাররা, অথচ খেলোয়াড়ি জীবন শেষে পাপন আমলে তারা কখনোই সুযোগ পাননি দেশের ক্রিকেটের জন্য কাজ করতে। এবার পরিবর্তন হয়েছে দেশ, ডাক আসলে ক্রিকেটের স্বার্থে বিনা পারিশ্রমিকেও কাজ করতে প্রস্তুত তারা। আমরা বলি না যে আমাদের টাকা পয়সা দেন, বাট আমরা খারাপ সময় ছিলাম, এখনো বাংলাদেশের ক্রিকেটে খারাপ সময় আছে, আমরা তার পিছনে দাঁড়াবো। ছাত্রদের হাত দিয়ে ঘটা ঐতিহাসিক বিপ্লবের পর রদবদল হচ্ছে দেশের বিভিন্ন সেক্টর, বাদ যাচ্ছে না ক্রীড়া অঙ্গনও। দীর্ঘদিন চেয়ার আঁকড়ে ধরে রাখা ফেডারেশন কর্তারাও আছেন আত্মগোপনে, অভিভাবকহীন বিসিবিও। কিছুদিন বাদেই আবার নারী টি-20 বিশ্বকাপ। এমন অবস্থায় দেশের ক্রিকেটকে বাঁচাতে সেনা কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান রফিকের। সামনে কিন্তু মহিলা ক্রিকেট, এটা যদি দেখা যাচ্ছে, আমরা চাচ্ছি যে এই খেলাটা যেমন বাংলাদেশে হয়, কিন্তু এই কারণে আমি বলতেছি যে আর্মি পার্সেন্ট যত তাড়াতাড়ি আসবে তত দেখা যায় যে আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে। দীর্ঘ 1 যুগ ধরে বিসিবির দায়িত্বে নাজমুল হাসান পাপনের কমিটি, এত বছরেও সাফল্যের খাতায় নেই বলার মতো কিছুই। দেশের ক্রিকেটের বিভিন্ন সেক্টরে নানা অভিযোগ থাকলেও সমাধান হয়নি কখনোই। তাই পাপন না থাকলেও বাকিদের দিয়ে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা খুব কম বলে মত রফিকের। আমি মনে করি দেখেন, ওই যে একজন চেঞ্জ হলে হবে না, তার টিমই তো এটা। আমি মনে করি পুরাটাই চেঞ্জ করা উচিত, তাহলে দেখা যায় যে তারা তো ছিল, তারাই দেখেন কি তারা কি করেছে। পাপনের জায়গায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সময় দিলে তরুণ এই উপদেষ্টাও দেশের ক্রীড়াঙ্গনকে ভালো অবস্থানে নিয়ে যাবে বলে বিশ্বাস মোহাম্মদ রফিকের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।